চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় বা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যে পদটায় বসে আছে, এই পদটায় বসার জন্য একটা অধিকার লাগে। এই অধিকারটা কে দিয়েছে? এই অধিকারটা দিয়েছে পিপল অফ ইন্ডিয়া। তোমরা জানো ভারত একটা ডেমোক্রেটিক কান্ট্রি, মানে গণতান্ত্রিক গণতান্ত্রিক অধিকার আছে। গণতন্ত্রের মাধ্যমে, ভোটিংয়ের মাধ্যমে একটা, যদি চিফ মিনিস্টারের কথা বলি, তাহলে একটা এমএলএ সিট সে দখল করেছে। এবং যদি আমি প্রাইম মিনিস্টারের কথা বলি, তাহলে একটা এমপি সিট প্রাইম মিনিস্টার মোদি সে বারাণসী থেকে একটা এমপি সিট কিন্তু অ্যাকোয়ার করার পরে, তারপরে রুলিং পার্টি কি করেছে, যে মেজরিটি পার্টি আছে সে কি করে, এই কাকে প্রাইম মিনিস্টার বা কাকে চিফ মিনিস্টার বানানো যায়, সেটা কিন্তু আলটিমেটলি তাহলে ডাইরেক্টলি আমরাই, পিপল অফ ইন্ডিয়া, আমরাই কিন্তু নির্বাচন করলাম প্রাইম মিনিস্টারের পদটা। তার মানে একটা গণতান্ত্রিক প্রসেসের মাধ্যমে, ঠিক আছে? মানে কি, এই যে টোটাল আমরা ভোট দিলাম, ইন্ডিভিজুয়াল ভোটটা, তোমার আমার ভোট সবগুলো একটা জায়গায় এসে যে পার্টি মেজরিটি পাবে সেই পার্টির এমএলএ বা এমপি মানে এই পদটার জন্য নির্বাচিত হবে। এই নির্বাচন করা, টোটাল তোমার ভোটিং থেকে শুরু করে নির্বাচন করা থেকে শুরু করে সমস্ত কার্যকলাপ একটা পার্টিকুলার অর্গানাইজেশন করে। সেই অর্গানাইজেশনটা হচ্ছে ইলেকশন কমিশন। এই ইলেকশন কমিশন হচ্ছে ভারতীয় নির্বাচন আয়োগ বা নির্বাচন অধিকারী যেটা বলে, ঠিক আছে? তো ইলেকশন কমিশন সম্বন্ধে আজ আমরা জানবো যে ডেমোক্রেসি, ভারত একটা গণতান্ত্রিক দেশ, সেখানে কিভাবে একটা ইলেকশন কমিশনার কাজ করে, অ্যাকচুয়ালি বা ইলেকশন কমিশন কাজ করে, কিভাবে আমরা ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করি, কিভাবে এদেরকে রিমুভ করা যেতে পারে, এদের পাওয়ার কি, এদের ফাংশন কি, ঠিক আছে? পাওয়ার, ফাংশন জানবো। তারপরে আমরা জানবো যে কম্পোজিশন কী আছে, এর কতটা এরিয়া জুড়ে কাজ করতে পারে। যদি আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইসিআই, এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যাকচুয়ালি আর্টিকেল 324 থেকে 329 এর মধ্যে লেখা আছে। তো এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিভাবে কাজ করছে, পার্ট 5-এ আছে। তো কিভাবে এরা কাজ করে, এর এরিয়াটা কতটা, দেখো, লোকসভা আর বিধানসভা, এই সিটগুলোর জন্য ইলেকশনটা করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কিন্তু যে পঞ্চায়েত নির্বাচনগুলো হচ্ছে সেগুলো স্টেট ইলেকশন কমিশনের আন্ডারে পড়ছে। তো এইগুলো সম্বন্ধে আমরা জানবো যে কার কতটা এরিয়া, কে কোন ভোটটা করাতে পারে, কে কোন ভোটটা করাতে পারে না। আমরা আরও কিছু জানবো এখানে, যে অ্যাকচুয়ালি ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, এই ইসিআই পোস্টটা, এই পোস্টটা কনস্টিটিউশনে কি মেনশন আদৌ আছে কি নেই, এটা কনস্টিটিউশনে, আমরা এটা বারবার এটা কনফিউশন হয়, এক্সামে এরকম কোশ্চেন আসে যে এটা কি কনস্টিটিউশনে মেনশন আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সম্বন্ধে, ঠিক আছে? তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সম্বন্ধে কিন্তু কনস্টিটিউশনে মেনশন আছে কি নেই সেটাও আমরা জানবো এখানে। আমরা জানবো কনস্টিটিউশনাল বডি আর নন কনস্টিটিউশনাল বডির মধ্যে পার্থক্য। তো চলো শুরু করা যাক। আমি ধীরাজ মণ্ডল তোমাদের সামনে আজ ডিসকাস করতে চলেছি ইলেকশন কমিশন। তো অনেক কোয়ারি থাকবে এখানে। দেখো, আমরা ইলেকশন কমিশন ডিসকাস করছি, এর আগে আমরা পার্লামেন্টের সেশনগুলো চলছিল। তো পার্লামেন্ট কিন্তু এইটুকু নয়, পার্লামেন্ট কিন্তু অনেক ভাস্ট, এবং এখানে আরও অনেক টেকনিক্যাল টার্ম আছে যেগুলো এখনও পর্যন্ত ডিসকাস করিনি। কিন্তু যেহেতু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকেও আমাকে ভাবতে হবে, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভাবতে গেলে আগে আমরা কম বেশি ওপর একটা ওভারঅল সিলেবাসটা কভার করে যাই। পার্লামেন্টে আমরা লাস্টে কিছু লেকচার নিয়ে নেবো, ঠিক আছে? কারণ আমি যেগুলো খুব ইম্পর্ট্যান্ট সেই পয়েন্টগুলো কিন্তু আমি ডিসকাস করে দিয়েছি, ঠিক আছে? তো পার্লামেন্টের আরও কয়েকটা লেকচার হবে ভবিষ্যতে, কিন্তু এই মুহূর্তে আমি পার্লামেন্টে স্কিপ করলাম, যেটা খুব ইম্পর্ট্যান্ট, যেগুলো জানার ছিল, যেগুলো না জানলে তোমরা ভবিষ্যতে বুঝতে পারবে না কোনো একটা পার্ট,
সেইগুলো সম্বন্ধে আমি ডিসকাস করেছি কয়েকটা লেকচার, সেটা ভবিষ্যতে সেটা আমি কন্টিনিউ করব, ঠিক আছে। তো ইলেকশন কমিশন এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ইলেকশন কমিশন, আমরা সুপ্রিম কোর্ট, হ্যাঁ, হাইকোর্ট, হ্যাঁ, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এগুলো থেকে খুব কোশ্চেন আসে এবং এগুলো একটা ওভারঅল আইডিয়া তোমাদেরকে নিতে হবে। তোমরা পার্লামেন্ট সম্বন্ধে একটা ওভারঅল আইডিয়া পেয়ে গেছো অলরেডি, ঠিক আছে। আমি যদি ওগুলো নাও পড়াই তবুও জাস্ট কয়েকটা টার্ম মিসিং হবে, কিন্তু তোমরা কিন্তু পার্লামেন্টের পুরো টোটাল ফাংশন কিভাবে হয়, একটা সেশন কিভাবে চলে, কত টাকার পাওয়ার আছে, অ্যাপয়েন্টমেন্ট করতে গেলে কে অ্যাপয়েন্টমেন্ট করে, রিমুভ করতে গেলে কিভাবে রিমুভ হয়, ইমপিচমেন্ট প্রসিডিওর কী আছে, এই সমস্ত বিষয়গুলো, মানি বিলে কার কত পাওয়ার আছে, সেই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে কিন্তু প্রেসিডেন্টের পাওয়ার, ভাইস প্রেসিডেন্টের পাওয়ার সব আমরা কিন্তু ডিসকাস করেছি। তো আজ আমরা যেটা ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে ইলেকশন কমিশন। তার আগে আমাদেরকে জানতে হবে কনস্টিটিউশনাল বডি আর নন কনস্টিটিউশনাল বডি। এর উপরে একটা খুব ছোট্ট একটা ভিডিও আছে, তো আমি এর আগেও করিয়েছি। এটা কনস্টিটিউশনাল বডি, নন কনস্টিটিউশনাল বডি, অনেকের কোয়ারি ছিল, সেই অনুযায়ী কিন্তু আমি এটা করেছিলাম যে এইটা ডিসকাস করা হয়েছে। তবুও একবার ডিসকাস করি যে কনস্টিটিউশনাল বডি আর নন কনস্টিটিউশনাল, এটা সবার প্রথমে বলে রাখি যে আমরা যে ইলেকশন কমিশনের কথা বলছি, আর্টিকেল 324, এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা কিন্তু অ্যাকচুয়ালি কনস্টিটিউশনাল বডি। তো জিজ্ঞেস করে কোশ্চেন যে ইসিআই ইজ এ কনস্টিটিউশনাল বডি অর নন কনস্টিটিউশনাল বডি, বা নিচের মধ্যে কোনটা কনস্টিটিউশনাল বডি বা কোনটা স্ট্যাটুটরি বডি, এইভাবে কিন্তু কোশ্চেনগুলো আসে। তো আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ কনস্টিটিউশনাল বডি। দেখো, কনস্টিটিউশনাল বডি যেটা হচ্ছে এমন একটা বডি যেটা কনস্টিটিউশন, সংবিধানে মেনশন আছে, হুইচ ইজ মেনশন ইন দ্য কনস্টিটিউশন, যেটা সংবিধানে মেনশন আছে সেটাই হচ্ছে কনস্টিটিউশনাল বডি। নন কনস্টিটিউশনাল বডি মানে হচ্ছে, দেখো এটা কি অ্যাকচুয়ালি মেনশন নেই, এটা হয় স্ট্যাটুটরি বডি, মানে অ্যাকচুয়ালি স্ট্যাটুট মানে কোনো একটা নিয়মের দ্বারা, আইনের দ্বারা এটা আনা হয়েছে, আর এক্সিকিউটিভ মানে এক্সিকিউটিভ অ্যাকশন দ্বারা আনা হয়েছে। তো কনস্টিটিউশনাল বডি তো কোনো অসুবিধা নেই, সংবিধান যখন লেখা হয়েছে, মানে সংবিধানের দ্বারা মানে এটা পাওয়ারটা পায় এমন নয়। এটা আপাতত এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশন আপাতত সেট আপ করা হয়েছে, পরের এই বছর সেট আপ করে ইলেকশন হয়ে গেল, এটা ভেঙে গেল না, এটা কিন্তু একটা পার্মানেন্ট বডি। এই যে আমি বললাম নন কনস্টিটিউশনাল বডি, এর মধ্যে দুটো পার্ট, স্ট্যাটুটরি বডি আর এক্সিকিউটিভ বডি। তো স্ট্যাটুটরি বডি হচ্ছে কি বলো তো, স্ট্যাটুট মানে হচ্ছে আইন কানুন দিয়ে কিন্তু এটা এনাক্ট করা হয়। স্ট্যাটুট এনাক্টেড বাই স্ট্যাটুট, মানে এই যে লোকপাল, লোকায়ত, এগুলো সব স্ট্যাটুটরি বডি, এগুলোর মধ্যে একটা রেগুলেশন থাকে। এবং এখানে আমি বলতে পারি যে এই কোনো একটা বডি স্ট্যাটুটরি মানে অ্যাকচুয়ালি এটা কিন্তু আমরা দুটো সভা, যে লোকসভা, রাজ্যসভায় কোনো একটা বিল পাস করানোর পরে ওটা প্রেসিডেন্টের কাছে যাবে, প্রেসিডেন্ট সাইন করার পরে ওটা কি হয় তোমরা জানো, সেই গেজেটের কাছে যায় ওখানে। তারপরে অ্যাকচুয়ালি এটা পাস হলে মানে সুপ্রিম কোর্ট পিকচারে আসে, জুডিশিয়াল রিভিউয়ের মধ্যে আনা হয়, আনার পরে যদি এটা ঠিকঠাক লাগে তাহলে এটা নিয়মে পরিণত হয়। তো এই যে প্রসিডিওরটা, এটা কিন্তু স্ট্যাটুটরি বডি মেনটেন করে, ঠিক আছে, বোঝা গেল। মানে একটা আইন দ্বারা সেটা কনস্টিটিউশনে ইনভলভ করা হচ্ছে, ঠিক আছে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি অল ওভার স্ট্যাটুটরি বডি সম্বন্ধে ডিসকাশন। বাট এই যে এক্সিকিউটিভ বডির কথা বলছি, এটা হচ্ছে বাই এক্সিকিউটিভ অ্যাকশান, মানে কোনো একটা এক্সিকিউটিভ অ্যাকশান নিয়ে আসা হয়েছে, তার মাধ্যমে এটা কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়। মানে কি, তোমরা জানো লোকসভা প্লাস রাজ্যসভা যে দুটো হাউস আছে, হ্যাঁ, আর কি তারপরে প্রেসিডেন্ট যেটা বলছি। এবার অ্যাকচুয়ালি কি হয় এখানে, যে লোকসভা রাজ্যসভার মাধ্যমে এবং প্রেসিডেন্টের মাধ্যমে একটা এক্সিকিউটিভ অর্ডার, মানে অ্যাকচুয়ালি কাউন্সিল অফ মিনিস্টার বলতে পারো, ঠিক আছে। কাউন্সিল অফ মিনিস্টার মানে গভর্নমেন্টের দ্বারা কোনো একটা এক্সিকিউটিভ অর্ডারের দ্বারা কোনো কিছু ইমপ্লিমেন্ট করা। তো প্ল্যানিং কমিশন ছিল, যেটা যে 12তম প্ল্যানিং কমিশনের পরে 2017 পরে অ্যাকচুয়ালি এটা
কি হয়েছে, নীতি আয়োগে হয়ে গেছে। তো প্ল্যানিং কমিশন যেটা অল্টারনেটিভ, এটা প্ল্যানিং কমিশন কি একটা ডাউন বটম ইয়োর টপ ডাউন অ্যাপ্রোচ, আর হচ্ছে নীতি আয়োগ হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি নরেন্দ্র মোদীর দ্বারা কিন্তু এই প্ল্যানিং কমিশনটাকে রিপ্লেস করে নীতি আয়োগ এনেছে। এই নীতি আয়োগ, প্ল্যানিং কমিশন, এগুলো সব এক্সিকিউটিভ অ্যাকশনের দ্বারা কিন্তু আনা হয়েছিল। তো স্ট্যাটুটরি বডি হচ্ছে, আমি আরও একবার বলছি, এটা কোনো একটা মনে করো মানে কোনো একটা স্ট্যাটুট মানে কোনো আইনের দ্বারা আনা হয়েছে, লোকসভা রাজ্যসভাতে পাস হয়েছে, প্রেসিডেন্ট সাইন করেছে, করার পরে এটা কিন্তু মানে এনঅ্যাক্ট করা হচ্ছে, একটা অ্যাক্ট তৈরি হলো না। এবার এই অ্যাক্টটা যদি কোনো সংশোধনের মাধ্যমে সংবিধানের মধ্যে রাখা হয় তাহলে ওটা কনস্টিটিউশনাল বডি হয়ে যাবে, যদি না রাখা হয় তাহলে কিন্তু ওটা স্ট্যাটুটরি বডি হবে, ঠিক আছে। তো এটা কিন্তু অল ওভার দ্য আইডিয়া অ্যাবাউট দ্য স্ট্যাটুটরি বডি অ্যান্ড এক্সিকিউটিভ বডি অলসো। এটা হচ্ছে নন কনস্টিটিউশনাল বডি হলো কনস্টিটিউশনাল বডি তো বললামই, ঠিক আছে। এরপরে আমরা যেটা আজকে ডিসকাশন সেটাই চলে যাব, ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এখানে কিভাবে কত নাম্বার আর্টিকেলে কি পাওয়ার আছে, কোথায় কোথায় ইলেকশন করতে পারে সেই সব সম্বন্ধে আমরা এখানে ডিসকাস করব। তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা পার্মানেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট বডি। আমি বললাম একটা পার্মানেন্ট বডি, কারণ কি এটা কিন্তু এমন নয় যে প্রতি বছর বছর ইলেকশন কমিশন গঠন করা হচ্ছে আবার ওটা ভেঙে দেওয়া হচ্ছে ওই ইলেকশন, মানে 5 বছর পরে ইলেকশনটা যেটা হয়, তো সেরকম কিছু নয়। এটা কিন্তু একটা পার্মানেন্ট বডি, সবসময় এটা একটা ক্ষমতার মধ্যে থাকে এবং এটা সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট, মানে স্বাধীনভাবে নিজেকে, এটা এমন নয় যে গভর্নমেন্ট প্রেশারাইজ করছে কোনো একটা বডিকে, মানে ইলেকশন কমিশনকে, এরকম কিন্তু নয়। সংবিধানে কিন্তু এরকম কিছু মেনশন নেই। যদিও অনেক কিছু ইলিগাল কাজবাজ হয়, তো সেটা কিন্তু আমাদের মেন বিষয় না। মেন বিষয় হচ্ছে এক্সাম পয়েন্ট, এই এডুকেশন পয়েন্ট অফ ভিউতে, পলিটির পয়েন্ট অফ ভিউ থেকে আমরা পড়ছি, ওই বিষয়ে অন্যদিন ডিসকাস করা যাবে, যে ভিতরে কি হয় কি না হয়। বিভিন্ন রকম মুভি আছে, সেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি যে কী প্রবলেম এগুলো ক্রিয়েট তৈরি, মানে প্রবলেম হয়। হ্যাঁ, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। তো পার্মানেন্ট বডি যেমন, মানে এটা কিন্তু এই ফাইন্যান্স কমিশন এটার মতো নয় কিন্তু, ঠিক আছে। তো এটা কিন্তু একটা পার্মানেন্ট বডি। আচ্ছা, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যেটা বললাম, মানে একদম ফ্রিলি সব কিছু হবে, কোনো মানে একদম কোনো ইম্পার্শিয়াল একটা ইলেকশন হবে, কোনো পার্শিয়ালিটি হবে না, কোনো একটা রুলিং পার্টির জন্য পার্শিয়ালিটি চলছে এরকম কিছু হবে না, সেটা কিন্তু এটা সিকিউর করে। এবং আর্টিকেল 324 এখানে কিন্তু কনস্টিটিউশনে পাওয়ার দিয়েছে ইলেকশন কমিশনের গঠন করার জন্য। এবং পাওয়ারটা অ্যাকচুয়ালি কী করছে এখানে, যে মানে যে এই যে এর মানে কী কাজটা করছে, সুপারিনটেনডেন্স, ডাইরেকশন, কন্ট্রোল, এই সমস্ত কাজগুলো কিন্তু এখানে করছে, ঠিক আছে। তো কী কী করে ইলেকশন কমিশন, সুপারিনটেন্ডেন্স, ডাইরেকশন দিচ্ছে এবং কন্ট্রোল করছে, ঠিক আছে। এটা অল ওভার দ্য ইলেকশন কমিশনের কী অ্যাকচুয়ালি মানে করতে চলেছে। এবার এখানে দেখো, পার্লামেন্ট, প্রেসিডেন্ট, যেমন দেখতে পাচ্ছ প্রেসিডেন্ট, স্টেট লেজিসলেচার, ভাইস প্রেসিডেন্ট। তাহলে পার্লামেন্ট, প্রেসিডেন্ট, স্টেট লেজিসলেচার, ভাইস প্রেসিডেন্ট। আমি একটু আগে পোস্টগুলোর কথা বলছিলাম যে কোন কোন পোস্টের জন্য এটা, পোস্টগুলোর জন্য এরা মানে অ্যাকচুয়ালি ইলেকশনটা করাতে পারে। তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই যে 4টে বডি দেখতে পাচ্ছ, পার্লামেন্ট, আমাদের পার্লামেন্ট সংসদ, সেটা, এবং প্রেসিডেন্ট রাজনীতি, যে রাষ্ট্রপতি, যে সে প্রেসিডেন্ট, স্টেট লেজিসলেচার। তো স্টেট লেজিসলেচার হচ্ছে বিধানসভা ভোট যেগুলো বলছে সেগুলো কিন্তু কে করায়, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ভাইস প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, ঠিক আছে। এই ইলেকশন কমিশনগুলো কিন্তু, এই ইলেকশন কিন্তু এইগুলো টোটালি কে করায়, পার্লামেন্ট, প্রেসিডেন্ট, স্টেট লেজিসলেচার, ভাইস প্রেসিডেন্ট, এগুলো ইলেকশন করা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ঠিক আছে। এগুলো কিন্তু জিজ্ঞেস করে, কোশ্চেন খুব আসে এগুলো থেকে, যে ভাইস প্রেসিডেন্টের ইলেকশন কে করায়, ঠিক আছে। তো এটা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট, পার্লামেন্টে তোমরা জানো যে লোকসভা, রাজ্যসভা আছে, এই সমস্ত দায়িত্ব কার, নির্বাচন করানো, ফেয়ার অ্যান্ড ফ্রি নির্বাচন, ইলেকশন যেটা বলছে সেটা করবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া।
নেক্সট এটাকে কিন্তু কি বলা হয়, অল ইন্ডিয়া বডি। অল ইন্ডিয়া বডি। তো অল ইন্ডিয়া বডি বলা হচ্ছে অ্যাকচুয়ালি এটাকে কমন ফর মানে বোথ মানে স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের ইলেকশন করাচ্ছে, ঠিক আছে। মানে তোমার যে লোকসভা রাজ্যসভা যেগুলো ইলেকশানগুলো হয়, ডাইরেক্ট ইনডাইরেক্ট ইলেকশন প্লাস স্টেট লেজিসলেশন মানে এমএলএ সিটগুলো মানে চিফ মিনিস্টার যে বিভিন্ন রকম, দেখো কয়েকদিন পরে হবে 2021-এ কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ভোট হবে, ঠিক আছে। তো এই ভোটিংটা কে করাবে, এটা এই সমস্তটা কে করাবে, তোমার চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ঠিক আছে। কিন্তু দেখো এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, নট কনসার্ন উইথ দ্য ইলেকশন টু দ্য পঞ্চায়েত ইলেকশন, মিউনিসিপ্যালিটি ইলেকশন, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা কিন্তু সংবিধান মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এরা কিন্তু কন্ডাক্ট করায় না, এটার জন্য সেপারেট একটা স্টেট ইলেকশন কমিশন গঠন করা আছে, এরা কিন্তু এই ইলেকশনটা করে, ঠিক আছে। কনফিউজড হলে হবে না, প্রত্যেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। তাহলে এই পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি যে 3 টায়ার গভর্নমেন্ট বলে, পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটি এর ইলেকশনটা কে করে, স্টেট ইলেকশন কমিশন, কিন্তু এটা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করায় না, ঠিক আছে। আচ্ছা, নেক্সট স্লাইড হচ্ছে কম্পোজিশন। এর কম্পোজিশনটা সম্বন্ধে খুব আমাদেরকে আইডিয়া রাখতে হবে, কারণ এটা খুব খুব ইম্পর্টেন্ট, এটা থেকে কোশ্চেন বারবার ঘুরে ফিরে আসে। তো দেখা যাক, তো এখানে দেখো 1 by 1 পয়েন্টগুলো ডিসকাস করা যাক। চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড সাচ নাম্বার অফ আদার ইলেকশন কমিশনার, প্রেসিডেন্ট মে ফ্রম টাইম টু টাইম, মানে অ্যাকচুয়ালি কি হয় এটা, যে চিফ মানে প্রেসিডেন্ট কি করতে পারে, যে অ্যাপয়েন্টমেন্ট করতে পারে, ঠিক আছে। এই যে চিফ ইলেকশন কমিশনার যেটা বলছি, মানে কি এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান এই মুহূর্তে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আছে, যাকে চেয়ারম্যান বলা হয়, ঠিক আছে। চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আছে, চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তাছাড়াও আরও 2জন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আছে, ইলেকশন কমিশনার আছে আরও 2জন, তার মানে 3টে ইলেকশন কমিশনার, ঠিক আছে। এমন ভেবো না যে চিফ ইলেকশন কমিশন যে মাথায় বসে আছে তার পাওয়ার সবচেয়ে বেশি, না, 3জনের পাওয়ার ইকুয়াল, কিন্তু যে চিফ আছে সে তার হাত দিয়েই সব কিছু হয়, কারণ একটা তো মাথা করতেই হবে, ঠিক আছে। তো যে চিফ ইলেকশন কমিশনার এবং আরও যে ইলেকশন এর সঙ্গে যে ইলেকশন এগুলো কে করবে, টাইম টু টাইম প্রেসিডেন্ট কিন্তু এই মানে এদেরকে অ্যাপয়েন্টমেন্ট করবে, এবং টাইম মানে এর নির্দিষ্ট টেনিওর সেটাও কিন্তু ফিক্সড করবে প্রেসিডেন্ট, ঠিক আছে। তো যখনই অ্যাকর্ডিং টু নিড এইভাবে কিন্তু টাইমটা ফিক্স করছে কে, প্রেসিডেন্টের হাতে কিন্তু পাওয়ার আছে যে কয়জন ইলেকশন কমিশনার হবে, এবং এর টেনিওরটা কী হবে, অ্যাপয়েন্টমেন্ট কে করছে, প্রেসিডেন্ট দ্বারা অ্যাপয়েন্টেড হচ্ছে, ঠিক আছে। অ্যাপয়েন্ট কে করছে, প্রেসিডেন্ট। আর কি বলছে, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট নাম্বার 3, when any other election commissioner is so appointed, chief election commissioner shall act as the chairman of the commission। তাই বললাম যে আমি দেখা গেলো এই মুহূর্তে আমাদের 3টে ইলেকশন কমিশনার আছে, তো ইলেকশন কমিশনার 3টে থাকলে একজনকে তো চিফ ইলেকশন কমিশন করতে হবে, সিইসি একজনকে করতে হবে। তো চিফ ইলেকশন কমিশনার একজন আছে, এবং তার আন্ডারে ঠিক নয়, মানে আরও 2জন তাকে অ্যাসিস্ট করার জন্য বা সমস্ত মিলিতভাবে একটা ডিসিশন নেওয়ার জন্য এটা কিন্তু হয়। তো এটা কে করছে, যে প্রেসিডেন্ট করছে, ঠিক আছে। যে এদেরকে অ্যাপয়েন্টমেন্ট করছে, আদার দ্যান দ্য চিফ ইলেকশন কমিশন সবাইকে কিন্তু প্রেসিডেন্ট করছে। নেক্সট পয়েন্ট নাম্বার 4 বলছে, প্রেসিডেন্ট মে অলসো অ্যাপয়েন্ট আফটার কনসালটেশন উইথ ইলেকশন রিজিওনাল কমিশনার। দেখো রিজিওনাল কমিশনার কেন, যদি প্রেসিডেন্ট চায়, দেখা গেল পার্টিকুলার ওয়েস্ট বেঙ্গল, একই সাথে ওয়েস্ট বেঙ্গল, একই সাথে বিহার, একই সাথে মনে করো উড়িষ্যা, তো একই সঙ্গে যদি এরকমভাবে ইলেকশনটা হয়, তাহলে দেখো ইলেকশন কমিশন টোটাল তো 3টে, তাহলে কি এটা কন্ট্রোল করা পসিবল হবে না সেন্টার থেকে, বুঝা গেল। এই জন্য কী করা হয়, এই এরিয়াতে রিজিওনাল ইলেকশন কমিশনার সেট আপ করা হয়, ঠিক আছে। এটা কে করে,
এটা কিন্তু প্রেসিডেন্ট করে। এই প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করছে কার অ্যাডভাইস নিয়ে? কনসালটেশন হচ্ছে, আলোচনা করছে কার সঙ্গে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, মানে ইলেকশন কমিশনার থেকে আলোচনা করছে, অন্য কারোর সঙ্গে কিন্তু আলোচনা করছে। যদি তার হেল্প লাগে, হ্যাঁ, অ্যাসিস্ট করতে হয় কোনো একটা বিষয়, তাহলে কিন্তু সে করতে পারে। তো এইভাবে কিন্তু প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করতে পারে রিজিওনাল কমিশনার। বোঝা গেল? কন্ডিশন অফ সার্ভিস অ্যান্ড টেনিওর অফ অফিস অফ ইলেকশন কমিশনার অ্যান্ড দ্য রিজিওনাল কমিশনার শ্যাল বি ডিটারমাইন্ড বাই দ্য প্রেসিডেন্ট। তার মানে এটা আমি বললাম অলরেডি, যে কী কন্ডিশান, সার্ভিসের কন্ডিশান, এর টেনিওর কত হবে, কত বছরে ইয়ে করবে, এই পদে থাকবে, টেনিওর অফ অফিস, ইলেকশন কমিশন, রিজিওনাল ইলেকশন কমিশন এর কতদিন টেনিওর হবে, এই সমস্ত দায়িত্ব কার হাতে পড়ে যায়? প্রেসিডেন্টের হাতে পড়ে যায়। প্রেসিডেন্টের কিন্তু এই পাওয়ার আছে। তা বোঝা গেল তাহলে প্রেসিডেন্টের, আমরা মনে করি প্রেসিডেন্টের কোনো পাওয়ারই নেই, সব প্রাইম মিনিস্টারের, না, প্রেসিডেন্টেরও অনেক পাওয়ার আছে, কিন্তু কি অ্যাডভাইস নিয়ে চলে, কারণ আলটিমেটলি নমিনাল হেড আর এক্সিকিউটিভ হেডের মধ্যে তো একটা পার্থক্য তোমাদেরকে বলেছি, কিন্তু কিছু চেঞ্জ হয়েছিল। এই চেঞ্জগুলো একবার দেখে নেব। সো কী কী চেঞ্জ হয়েছে একবার দেখা যাক। দেখো, আমি এই মুহূর্তে বললাম যে 3টে ইলেকশন কমিশনার আছে, এর মধ্যে একজন চিফ ইলেকশন কমিশনার, বাকি দুজন ইলেকশন কমিশনার, তাহলে 2+1 এই প্যাটার্নে কিন্তু চলছে ইন্ডিয়া এখন। তো এইটা কি এইভাবে ছিল কি? না, এইভাবে ছিল না। দেখো কি বলছে, 1950 থেকে 15ই অক্টোবর 1989 পর্যন্ত ইলেকশন কমিশনের সিঙ্গেল মেম্বার বডি ছিল, ঠিক আছে, একটাই চিফ ইলেকশন কমিশন ছিল, ঠিক আছে। কিন্তু 15ই অক্টোবর 1989 পর্যন্ত যে সিঙ্গেল মেম্বার ছিল, তারপরে কি হলো, একটা চেঞ্জ এসেছিলো কনস্টিটিউশনে, সেটা 21 থেকে 18 বছরে কিন্তু সংবিধানে একটা মানে কি, মানে যারা ভোটিং রাইট, সেটা কিন্তু এই 21 থেকে 18 বছর বয়স, মানে যাদের 18 বছর বয়স আছে তারাও ভোট দিতে পারবে। তার মানে বয়সটা এই যে 3 বছর কমিয়ে নেওয়া আসে। এই যেহেতু 3 বছর বয়সটা কমিয়ে নিয়ে আসা হয়েছে, তাহলে বুঝতেই পারছো ভোটারের সংখ্যা বেড়ে যাবে। ভোটারের সংখ্যা বেড়ে গেলে কি হবে, এটা কিন্তু একজনে ট্যাকেল করতে পারবে না, এর জন্য কিন্তু অ্যাসিস্ট্যান্ট লাগবে। তার জন্য কি 16ই অক্টোবর 1989 প্রেসিডেন্ট কী করলো, দুটো আরও ইলেকশন কমিশনার অ্যাপয়েন্টমেন্ট করলো, কারণ এই যে একটা সংখ্যা ইনক্রিজ করছে, এবং মানে যে এদের ভোট অ্যাকাউন্ট এগুলো সমস্ত রেগুলেশন সুন্দর করে স্মুথলি কন্ডাক্ট করানোর জন্য কি করলো, আরও 2 মোর ইলেকশন কমিশনার অ্যাপয়েন্টমেন্ট করলো, ঠিক আছে, বোঝা গেল। এরপরে কি বলছে, ইলেকশন কমিশনার ফাংশন কি, অ্যাকচুয়ালি কী করছে, মাল্টি মেম্বার বডি কনসিস্ট অফ 3 কমিশনার। তার মানে এই সময় কী করছে, মাল্টি বডি মানে কি 2-3 জন, এই যে চিফ ইলেকশন কমিশনার, ইলেকশন কমিশন আরও 2 জন, এরা কিন্তু সবারই সেম পাওয়ার, ঠিক আছে। তেমন নয় এর একটু পাওয়ার কম, এর একটু পাওয়ার বেশি, এরকম কিন্তু ব্যাপারটা নয়। তো সেইখানে দাঁড়িয়ে কি হলো, যে একটা মাল্টি মেম্বার বডি হয়ে গেল, এবং সেই অনুযায়ী মানে এটা কাজটা হচ্ছে, ঠিক আছে। তো এটা মানে 3টে ইলেকশন কমিশন হলো। এরপরে আবার চেঞ্জ হলো, কি হলো, 2 পোস্ট অফ ইলেকশন কমিশন ওয়ার অ্যাবলিশড ইন জানুয়ারি 1990। 1990 সালে জানুয়ারি মাসে কী হলো, যে দুটো পোস্ট এক্সট্রা, যে দুটো পোস্ট আনা হয়েছিল পোস্ট, সেটা কিন্তু অ্যাবলিশ করে, বাতিল করে দেওয়া হলো। অ্যান্ড ইলেকশন কমিশন ওয়াজ রিভার্টেড অ্যাজ আর্লিয়ার পজিশন। আগে যে এই যে 1950 থেকে 1989 পর্যন্ত অক্টোবরের 15, এই টাইমে যে এরকম প্রসিডিওর ছিল, সে ঠিক একই প্রসিডিওরে এইটা কিন্তু চলতে থাকলো, এই ইলেকশন কমিশনার, ঠিক আছে। তার মানে আবার সিঙ্গেল বডি হয়ে গেলো, সিঙ্গেল মেম্বার বডি। তারপরে আবার 1993 সালে আবার একটা চেঞ্জ আসলো। অক্টোবর 1993 সালে প্রেসিডেন্ট কী করলো, আবার 2 জন ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করলো, এবং তার মানে সেই থেকে এখন আজ পর্যন্ত কিন্তু এটা এইভাবেই আছে, এই ডাবল মানে মাল্টি মেম্বার বডি এইভাবেই আছে। এখানে একজন চিফ ইলেকশন কমিশনার থাকে, সিইসি থাকে, আর এর আন্ডারে বলা যায় না, আরও 2 জন ইলেকশন কমিশনার থাকে, যাদেরও সেম পাওয়ার, কিন্তু এটা হচ্ছে চেয়ারম্যান বলতে হলে, এই পদটা সিইসি যে পদটা, সেটা হচ্ছে সেই চেয়ারম্যান, ঠিক আছে। তো এইভাবে চেঞ্জগুলো কিন্তু পরপর এসে, এরপরে দেখা যাক পরের স্লাইডে। এই স্লাইডটা ডিসকাস করার আগে একটু বলে রাখি যে এই ভোটিং রাইটটা যেটা বললাম, যে 21 থেকে 18 বছর বয়স হয়ে গেল ভোটিং রাইটের, এটা কত নাম্বার সংশোধন হয়েছিল, 61st,
কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা কিন্তু এটা করা হয়েছিল 1989-তে, ঠিক আছে। অ্যাকচুয়ালি যেটা মানে অ্যাকচুয়ালি এই যে লোকসভা মানে এটা পাস হয়েছিল বিলটা 15ই ডিসেম্বর 1988, ঠিক আছে। এই বিলটা পাস হয়েছিল এবং এনাক্ট করা হয়েছিল কার দ্বারা? রাজ্যসভা দ্বারা। এবং বিলটা মানে লোকসভায় পাস হয়েছিল 15ই ডিসেম্বর 1988 এবং এই বিলটা রাজ্যসভায় পাস হয়েছিল কি ওই 20শে ডিসেম্বর, মনে করো ডিসেম্বর 1988। এবং এটা কমেন্স আরম্ভ হয়েছিল 18ই মার্চ 1989। এই টাইম থেকে কিন্তু এই বিলটা কমেন্স মানে আরম্ভ হওয়া শুরু হয়েছিল। ইন্ট্রোডিউস কে করেছিল? যে ব্যক্তি ইন্ট্রোডিউস করেছিল তার নাম বি শঙ্করানন্দ, ঠিক আছে। তার মানে এটা বোঝা গেল এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এসেছিল এবং তার মাধ্যমে এটা হয়েছিল, ঠিক আছে। তো এই বি শঙ্করানন্দ সে কিন্তু এটা ইন্ট্রোডিউস করেছিল। তো বি শঙ্করানন্দ কে ছিল? ইনি ছিলেন একজন কর্ণাটকার পলিটিশিয়ান। আচ্ছা, তো এরপরে দেখো নেক্সট পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে কি বলছে? 2 আদার ইলেকশন কমিশনার হ্যাভ ইকুয়াল পাওয়ার অ্যান্ড রিসিভ ইকুয়াল স্যালারি অ্যালাউন্স আদার prerequisite which are similar to those of a judge of সুপ্রিম কোর্ট। যে সুপ্রিম কোর্টের যে বিচারপতি হয় না, ইজ ইকুয়াল টু ইলেকশন কমিশন। তার মানে ইলেকশন কমিশনের পাওয়ার মানে স্যালারি অ্যালাউন্স সব কিছু যা কিছু প্রিভিলেজ সুযোগ সুবিধা পায় সব ইকুয়াল টু দ্য সুপ্রিম কোর্টের জাজের কিন্তু ইকুয়াল। মানে সুপ্রিম কোর্টের জাজ আছে ইলেকশন কমিশন, এটা সেম পাওয়ার এদের। মানে অ্যাকচুয়ালি সেম পাওয়ার বলতে সেম করতে পারো, সেম লেভেলের লোক বলতে পারো, ঠিক আছে। এরপরে দেখো কি বলছে পরের পয়েন্টটা। মানে ইন কেস অফ ডিফারেন্স অফ অপিনিয়ন অ্যামং দ্য চিফ ইলেকশন কমিশন অ্যান্ড, মানে মনে করো যে 3টে আছে, 1+2, একটা চিফ ইলেকশন কমিশন, দুটো হচ্ছে ইলেকশন কমিশনার, এটা চিফ ইলেকশন কমিশন। এবার মনে করো যে একটা ডিসিশান নিতে হবে, যে কোনো একটা ডিসিশান নিতে হবে যে অ্যাকচুয়ালি এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের আগে করাবো নাকি বিহারের ইলেকশন আগে করাবো। তো সেই ডিসিশানে মানে মেজরিটি দেখা হয়। মানে এরকম নয় যে চিফ ইলেকশন কমিশন যেটা বলবে সেটাই মেনে নিতে হবে, কারণ সবার পাওয়ার সেম, এটা মাথায় রাখবে। তবে হ্যাঁ, এই যে ইলেকশন কমিশনের এদের স্যালারি এগুলো সব প্রেসিডেন্টের আন্ডারে রাখা আছে, কিন্তু চিফ ইলেকশন কমিশনের হাঁটাতে গেলে একটু ঝামেলা হয়, সেটা আমরা পরবর্তীতে ডিসকাস করব। এবং অ্যাকচুয়ালি অ্যাপয়েন্ট করছে প্রেসিডেন্ট, কিন্তু এটা এদেরকে রিমুভ করতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয়, সেই ব্যাপারগুলো আমরা এর পরবর্তী স্লাইডে ডিসকাস করব। তো এখানে যেটা জানার আছে সেটা হচ্ছে এই যে, মনে করো এরকম একটা কন্ডিশন আসলো যে এ আর বি দুটো স্টেট আছে, কোথায় ইলেকশনটা হবে আগে, ঠিক আছে। তো সেইটা কিন্তু ডিসাইড করবে কে? এই 3জন মিলে, যে মানে সিইসি যে আছে চিফ ইলেকশন কমিশনার, সে কিন্তু ডিসাইড করবে না। তার মানে কি হবে? এইখানে একটা ভোটিং হবে। ভোটিং মানে যেন তুমি তো বুঝতেই পারছো যে 3জন আছে, তাহলে 2জনে যেখানে ভোটটা দেবে সেখানে কিন্তু কি হবে? সেটা কিন্তু মেজরিটি পেয়ে যাবে, ঠিক আছে। তার মানে 2জনের কথা, মানে যদি চায় 2জন যে ইলেকশন কমিশন তারা যদি ইচ্ছা করে, তাহলে কিন্তু পার্টিকুলার মানে সেই ভোটিংয়ে জিতে যাবে। মানে চিফ ইলেকশন কমিশনের কিন্তু ইচ্ছা করলে একে অ্যাকচুয়ালি ডিজেবল করে রাখতে পারে যদি চায় ইলেকশন কমিশনার 2জন বাকি যে 2জন আছেন, ঠিক আছে। তো এই মুহূর্তে কে আছে? চিফ ইলেকশন কমিশনার আছে সুনীল আরোরা, ঠিক আছে। সুনীল আরোরা 2018 ডিসেম্বরে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিলেন, সেখান থেকে কিন্তু ইনি আছেন সুনীল আরোরা। স্যালারি হয় এনার প্রায় 2,50,000 টাকা স্যালারি হয়, ঠিক আছে। তো এটা কিন্তু মাথায় রাখবে। আর মানে এনার টেনিওরটা সম্বন্ধে আমরা ডিসকাস করব। তো অ্যাকচুয়ালি সুনীল আরোরা হচ্ছে চিফ ইলেকশন কমিশনার, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট পয়েন্ট দেখো কি বলছে।
নেক্সট পয়েন্ট বলছে ইন কেস অফ, এটা তো বললাম যে মেজরিটি যদি হয় তাহলে মেজরিটি যে পাবে 2/3 মেজরিটি হয়ে যাচ্ছে, তাহলে এখানে কিন্তু সেই ডিসিশনটাই আগে ফরওয়ার্ড হবে, ঠিক আছে। তারপরে কি বলছে, হোল্ড অফিস 6 ইয়ার, 6 বছর নয়তো 6 বছর 6 ইয়ার আর 65 বছর যদি বয়স হয়ে যায়, 65 ইয়ার্স ওল্ড। তার মানে এটা কিন্তু অফিস হোল্ড করার যে একটা টেনিওর আছে, মানে মনে করো যদি কার বয়স 59 হয় তাহলে সে 65, তাহলে 6 বছরেই সে করতে পারবে। কিন্তু কারোর বয়স যদি 63 বছর হয় তাহলে কিন্তু সে 2 বছরেই মাত্র ইলেকশন কমিশনার পদে কিন্তু থাকতে পারবে। তো অ্যাকচুয়ালি এইভাবেই বসানো হয়, 62 বছর 63 বছর বয়সেই কিন্তু বসানো হয়, এবং একটা আইএএস অফিসার এরা কিন্তু এই জায়গাটা লিড করে, তোমরা জানো। তো যে মানে 6 বছর হতে হবে, মানে টেনিওরটা কি আইদার হোল্ড অফিস করতে পারবে কি 6 বছর করতে পারবে, আর নয়তো যতদিন আর ওর 65 ইয়ার্স ওল্ড হচ্ছে, ঠিক আছে। তার মানে এইভাবে কিন্তু যদি 60 বছর বয়সে মানে যদি অ্যাপয়েন্টমেন্ট হয় তাহলে 5 বছর পর সে ইয়ে হয়ে যাবে, মানে রিমুভ হয়ে যাবে, মানে অফিসটার তার টেনিওর শেষ হয়ে যাবে। দে ক্যান রিজাইন অ্যাট এনি টাইম অর অলসো বি রিমুভড বিফোর দ্য এক্সপায়ারি অফ দেয়ার টার্ম। হ্যাঁ, এটা সে করতে পারে, কোনো তার টার্ম এক্সপায়ারি হওয়ার আগেই তাকে রিমুভ করানো যেতে পারে। সেটা একটা নির্দিষ্ট প্রসিডিউর আছে, সেটাও আমরা ডিসকাস করব এখানে। কিন্তু তোমাকে জানতে হবে যে অ্যাকচুয়ালি সে রিজাইন নিজে থেকেও দিতে পারে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু বোঝা গেল। এটা এবার আমাদেরকে যেটা জানতে হবে, আমরা এই লেকচারটা দুটো পার্টে করব কারণ লেকচারটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। তো আমরা নেক্সট দিন আরও এই সমস্তগুলো ডিসকাস করবো, ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ইম্পার্শিয়াল ফাংশনিং, এগুলো যে কনস্টিটিউশন এর মধ্যে কী কী প্রভিশন আছে, পাওয়ার ফাংশন, এই সমস্তগুলো আমরা ডিসকাস করব। তো আজ আমরা যেটা লেকচারটা শেষ করার আগে যেটা কয়েকটা ইনফরমেশান যেটা আমাদেরকে খুব জানা জরুরি, সেটা হচ্ছে ইলেকশন কমিশন ইসিআই এটা গঠিত হয়েছিল 25শে জানুয়ারি 1950 স্টাবলিশ হয়েছিল, ঠিক আছে। তো এটা কিন্তু ন্যাশনাল ভোটার ডে হিসাবে কিন্তু সেলিব্রেশন করা হয়, ঠিক আছে। হেডকোয়ার্টার কোথায় আছে? এটা হেডকোয়ার্টার আছে নিউ দিল্লি, হ্যাঁ, নির্বাচন সদন, হ্যাঁ, অশোক রোড যেটা বলছে নির্বাচন সদন নিউ দিল্লিতে, সেটা কিন্তু। আর চিফ ইলেকশন কমিশন এক্ষুনি বললাম সুনীল আরোরা। সুনীল আরোরা হচ্ছে চিফ ইলেকশন কমিশন, ইনি কিন্তু একজন আইএএস অফিসার। আর যে ইলেকশন কমিশনার বললাম, ইলেকশন কমিশনার দুইজন আছে বললাম, ইলেকশন কমিশনার দুইজন আছে, একজন হচ্ছে অশোক লাভাসা, ইনিও একজন আইএএস অফিসার। আরেকজন আছেন সুশীল চন্দ্রা আর অশোক লাভাসা। সুশীল চন্দ্রা হচ্ছেন আইআরএস, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের। তো এটা কিন্তু এনারা কিন্তু সুশীল চন্দ্রা আর অশোক লাভাসা হচ্ছে ইলেকশন কমিশন, আর সুনীল আরোরা হচ্ছে কী বললাম, চিফ ইলেকশন কমিশন। খুব ইম্পর্টেন্ট বডি, এবং এরা পাওয়ার পায় কোথা থেকে? আন্ডার আর্টিকেল 324, ঠিক আছে। আন্ডার আর্টিকেল 324 এরা কিন্তু পাওয়ারটা পায়। ফার্স্ট যে ইলেকশন কমিশনার যে ছিলেন তার নাম কি? তিনি হচ্ছে 21শে মার্চ মানে 1950 থেকে 19শে ডিসেম্বর 1958 পর্যন্ত ছিলেন সুকুমার সেন। মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সুকুমার সেন, এটা কিন্তু এক্সামে আসে। সুকুমার সেন, হি ওয়াজ দ্য ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এই যে সুনীল আরোরা বলছি, সুনীল আরোরার আগে কে ছিল? তো ওপি রাওয়াত, ওম প্রকাশ রাওয়াত কিন্তু এর আগে সুনীল আরোরার আগে ছিল। তার আগে ছিল একে জ্যোতি, মানে আচল কুমার জ্যোতি ছিল। তার আগে ছিল নাসিম জাইদি। এইভাবে কিন্তু এক্সামে কোশ্চেন করে যে 2018 মানে অ্যাকচুয়ালি এর টেনিওরটা যেটা বললাম ডিসেম্বর 2018, তো ডিসেম্বর 2018 আগে কে ছিল, এইভাবে কিন্তু কোশ্চেনগুলো করতে পারে, ঠিক আছে। তো অ্যান্সারটা কী হবে? ওপি রাওয়াত। আচ্ছা, আরও একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, সেটা সুনীল আরোরা কত নাম্বার চিফ ইলেকশন কমিশনার? এটা হচ্ছে 23rd চিফ ইলেকশন কমিশনার হচ্ছে কে? সুনীল আরোরা, ঠিক আছে। তো এই সুনীল আরোরা ইনি কিন্তু একজন রিটায়ার্ড মানে আইএএস অফিসার, ঠিক আছে। রাজস্থান ক্যাডার থেকে ইনি বিলং করেন, ঠিক আছে। তো রিটায়ার্ড আইএএস অফিসার, এবং এখন কিন্তু ইনি
কে অ্যাপয়েন্ট করেছেন রামনাথ কোবিন্দ একে। আর ইনি কার চেয়ারটা নিয়েছিলেন? ওপি রাওয়াত, যে ওম প্রকাশ রাওয়াত, তার চেয়ারটা কিন্তু নিয়েছে। এর আগেও ইনি ইলেকশন কমিশনার ছিলেন। তারপরে ডাইরেক্টর জেনারেল অ্যান্ড সিইও অফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কর্পোরেট অ্যাফেয়ার্স ছিলেন। ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং সেক্রেটারি ছিলেন ইনি এর আগে। স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ সেক্রেটারি ছিলেন ইন্ডিয়ার, ঠিক আছে। এই সমস্ত পদগুলো কিন্তু তিনি ছিলেন। এবং পাঞ্জাব ইউনিভার্সিটিতে বিএ এমএ এনার পড়াশোনা সব পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে, এবং রিটায়ার্ড আইএস অফিসার বললাম, ঠিক আছে। তো কোন ব্যাচ? 1980 ব্যাচের ছিলেন, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো আমাদের অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া জানতে হবে, যে কে বসে আছে এই মাথায়, হ্যাঁ, কে এই সমস্ত রেগুলেট করছে, তার আদৌ কী কোয়ালিটি আছে, সেগুলোও কিন্তু আমাদেরকে জানতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু একটা সুষ্ঠু অ্যাকচুয়ালি দেশের মধ্যে কি হচ্ছে, আমাদেরই তো দেশ, আমরা কিভাবে এটাকে রেগুলেট করব সেটা আমাদের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমাদেরকে কম বেশি জানতে হবে, নয়তো কিন্তু আমরা অনেক জায়গা থেকে আমরা ক্লিয়ার কনসেপ্ট আমরা পাবো না। বোঝা গেল? তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তীতে আমরা ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ইম্পার্শিয়াল ফাংশন, পাওয়ার ফাংশানের কী আছে, হ্যাঁ, এই সমস্ত পাওয়ার অ্যান্ড ফাংশন, এগুলো সব আমরা নেক্সট ক্লাসে পড়বো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপ টু দিস, থ্যাংক ইউ ফর লিসেনিং। জয় হিন্দ।